সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের স্টুডেন্টস যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গৌরববাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। একই সাথে অনলাইনে আমাদের সাথে অনেক বড় একটা কমিউনিটি এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। আমি অনলাইনে যারা আছেন তাদেরকেও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সমাবেত হয়েছি একটা খুব চমৎকার আইডিয়ার উপরে, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপটটা ক্রিয়েট হয়েছে, এই প্রেক্ষাপটে আমাদের অনেকেই বিলিভ করতে শুরু করেছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ঐক্য অটুট রাখার জন্য আমাদের যে তরুণ সমাজ আছে তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণের একটা প্রয়োজনীয়তা আমরা ফিল করতে শুরু করেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, আয়তনে ছোট, আমাদের জনসংখ্যা বড় কিন্তু আয়তনে ছোট, এবং আমাদের এই রাষ্ট্রটি 3 দিক দ্বারা বেষ্টিত। সো এইরকম ছোট রাষ্ট্র যখন কখনো কোনো যুদ্ধে জড়িয়ে যায় তখন শুধুমাত্র ওই দেশের সেনাবাহিনী যুদ্ধ শেষ করতে পারে না। উদাহরণ 1971 সাল। 1971 সালে কিন্তু আমাদের এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্সের আন্ডারে একটা সেনাবাহিনী সম্মিলিত হয়েছিল, কিন্তু আপামর জনসাধারণ সবাই সেই মুক্তিযুদ্ধে যোগদান করেছিল এবং তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কান্ট্রিকে স্বাধীনতা লাভ করেছিলাম। তো একই রকম একটা বাস্তবতায় আমরা আজকে বোঝার চেষ্টা করব যে বাংলাদেশের তরুণ সমাজ যারা আছে, যাদেরকে আমরা কমনলি এখন জেনজি বলে থাকি, জেনারেশন জেড, এই জেনজিদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণটা আসলে প্রয়োজনীয় কিনা। একই সাথে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যে এই মৌলিক সামরিক প্রশিক্ষণ মানে কি আমরা যারা এই প্রশিক্ষণ নিব তারা সবাই কমান্ডো হয়ে যাব, সবাইকে আমরা সোলজার হয়ে যাব, নাকি এর ভিতরে কোনো আরো কিছু আছে। সুতরাং আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে চলুন আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। যেহেতু এটা জেনজিদের জন্য ফোকাস করে করা হয়েছে, সুতরাং এই প্রেজেন্টেশনটা স্বভাবতই ইংরেজিতে করা হয়েছে, বাট ইংরেজিটা খুব সহজ ইংরেজিতে করা হয়েছে, আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই আমরা যেটা বোঝার চেষ্টা করব, এই যে আমাদের জেনজি বা জেনারেশন জেড, ওদের আসলে আকাঙ্ক্ষাটা কি। প্রায়ই আপনারা একটা কথা শুনে থাকবেন, ওই যে একটা ডায়লগ আসছে না, মাসুদ ভালো হয়ে যাবে, শুনছি আমরা এটা, কিন্তু মাসুদ আসলে কি চায় সেটা জানটা খুব জরুরি। তো এই যে আমাদের জেনজি যারা আছে তারা হচ্ছে নেক্সট জেনারেশন এবং তারা রেডি ফর নেক্সট মিশন, ঠিক আছে। এবং আমরা যদি বোঝার চেষ্টা করি যে তাদের কাছ থেকে আমরা কি চাচ্ছি, তাহলে আমরা দেখবো যে আমরা আসলে 3টা জিনিস চাই তাদের কাছে। একটা হচ্ছে তারা হাসলার হবে, হেল্পার হবে, আর একটা হচ্ছে গার্ডিয়ান হবে। তো হাসলার, হেল্পার এবং গার্ডিয়ান, এই 3টে জিনিস আপনার সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব কুইকলি। হাসলার মানে হচ্ছে সাইড হাসল বলতে একটা শব্দ আছে, মানে আপনি যে মেইন কাজ করেন এছাড়াও আপনি পার্ট টাইম কোনো একটা কাজ করে যে টাকাটা ইনকাম করেন, এটাকে বলে সাইড হাসল। সুতরাং আমাদের যে তরুণ যারা আছে তাদের মূল কাজ কি, পড়াশোনা করা, কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তারা যেন নিজস্ব ইনকাম করতে পারে। আপনারা সবাই এই ব্যাপারে অবগত আছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটটা খুব ভয়াবহ। একই অফিসের সিইও মাস্টার্স পাস, সেই অফিসের পিও মাস্টার্স। সুতরাং এটা একটা অবমূল্যায়ন, শিক্ষার অবমূল্যায়ন। 2 নম্বর হচ্ছে একটা বাবা মা দরিদ্র পর্যায়ে আছে, কিন্তু বাধ্য হচ্ছে সন্তানের মাস্টার্স পড়াশোনা খরচ যোগাতে। অথচ এটা বাধ্যতামূলক করা দরকার যে কেউ যদি মাস্টার্স পড়াশোনা করতে চায় তাহলে তাকে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পুস্তকে দেওয়া লাগবে যে তার মাস্টার্স পড়াশোনার অ্যাটলিস্ট অর্ধেক খরচ সে নিজে ইনকাম করতে পারে। আমাদের দেশের এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে মাস্টার্স পাস করে যাচ্ছে একটা ছেলে, সে একমাত্র টিউশনই করা ছাড়া আর কিছুই শিখে নেই, তার কোনো স্কিল ডেভেলপ হয় না, সে কোনো কাজ করতে পারে না, সে নিজেদের ইনকাম করতে পারে না। সুতরাং আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই নেক্সট জেনারেশন যারা আছে তাদের প্রথম ব্যাপার হচ্ছে যে তারা তাদের নিজস্ব ওয়েতে আর্ন করবে, তারা ফ্রিল্যান্সিং করতে পারে, তারা চাইলে অন্যান্য যে পার্ট টাইম জব আছে বিভিন্ন মানে কোম্পানিতে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেই কাজগুলো করার চেষ্টা করবে এবং নিজস্ব কিছু ইনকাম করার চেষ্টা করবে। দ্বিতীয় প্রত্যাশা তাদের কাছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ। সুতরাং এই দুর্যোগের সময় যদি কখনো প্রয়োজন হয়
তাহলে যেন সে শুধুমাত্র ডিজাস্টার টুরিস্ট হিসেবে আগুন লাগলে পরে করে তাকায় না থেকে সে যেন আগে আসতে পারে। একটা বন্যা পরিস্থিতিতে সে যেন দ্রুত ঝাঁপায় পড়তে পারে এবং যাদের ত্রাণ সহায়তা দরকার তাদের কাছাকাছি যেন পৌঁছাতে পারে। ঠিক বললাম কি? আর তৃতীয় যে আকাঙ্ক্ষা আমাদের তরুণ প্রজন্মের কাছে সেটা হচ্ছে যদি দেশমাতৃকা কখনো ডাকে তাহলে যেন তারা দ্রুত সশস্ত্র বাহিনীর সাথে যোগ দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে। এখন এই যে তিনটা আকাঙ্ক্ষা আমাদের তরুণের কাছে, যে তার একটা নিজস্ব উপার্জন থাকবে, সে দেশের দুর্যোগে অংশগ্রহণ করতে পারবে, আর ৩ নম্বর হচ্ছে দেশ যদি কখনো আক্রান্ত হয় বহিঃশত্রু দ্বারা তাহলে সে এই বহিঃশত্রু আক্রমণ থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে পারবে। এই তিনটা জিনিস একমাত্র এই বিএমপির মাধ্যমে সম্ভব। বেসিক মিলিটারি ট্রেনিং বা মৌলিক সামরিক প্রশিক্ষণ, এইটার মাধ্যমে এটা নিশ্চিত করা সম্ভব। কিভাবে আমরা এটা জানি? আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুরে 90% স্টুডেন্ট যারা আছে তাদের পড়াশোনা শেষ হওয়ার মাধ্যমে এর ভিতরেই এমনভাবে সিস্টেম করা আছে যে তাদের বেসিক মিলিটারি ট্রেনিংটা হয়ে যায়। কিভাবে স্কোরিং করে দেখেন, এই যে যখন ক্লাসের পড়াশোনা চলে তার পাশাপাশি তাদের স্কোরিং হয়, যেমন তাদের ফিজিক্যাল ফিটনেসের উপরে স্কোরিং হয়। তারপর তাদের বিভিন্ন ধরনের স্কিল, যেমন ফার্স্ট এইড স্কিল, আগুন নিবানোর স্কিল, বন্যা হলে পরে কীভাবে সহায়তা করবে, এইসব স্কিলের উপরে ট্রেনিং হয়। এছাড়াও তাদের লিডারশিপ এবং টিম ওয়ার্কের উপরেও ট্রেনিং দেওয়া হয় এবং স্কোরিং করা হয়। এই স্কোরিংয়ের পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের ব্যাচ দেওয়া হয়। ধরেন ফায়ার ফাইটিং অথবা ফ্লাডে অথবা ঘূর্ণিঝড়ের সময় একটা ছেলে এই ট্রেনিংয়ে খুব ভালো করছে, তখন তাকে একটা ব্যাচ দেওয়া হয় যে ঘূর্ণিঝড় চ্যাম্পিয়ন অথবা ফ্লাড হিরো, এরকম একটা ব্যাচ দেওয়া হয়। এই ব্যাচটা তার মনোবলটা বাড়ায় দেয়। দেশে যখন বন্যা হয়, দেশে যখন ঘূর্ণিঝড় হয়, তখন কিন্তু এই ব্যাচ নিয়ে সে ঝাঁপায় পড়ে। সুন্দর না সিস্টেমটা? এছাড়াও এই যে ডিএমটি ট্রেনিং যাদের করা থাকে তাদের একটা নামীয় তালিকা সরকারের কাছে থাকে এবং প্রতি বছর এইদের ভিতরে আলাদা করা হয় যে কারা বন্যা হলে পরে ক্রাইসিস রেসপন্স টিম হিসেবে কাজ করবে, ঘূর্ণিঝড় হলে কারা কাজ করবে, আগুন লাগলে পরে কারা কাজ করবে। এবং মজার ব্যাপার হচ্ছে এদের জন্য সরকারের পক্ষ থেকে ছোট্ট একটা সম্মানী প্রতি মাসে দেওয়া হয়, কারণ তারা তো রেডি থাকে। তারা কিন্তু বলবে না যখন আগুন লাগবে অথবা যখন ঘূর্ণিঝড় হবে অথবা বন্যা হবে তখন কিন্তু তারা বলবে না যে আমি তো রেডি না। তারা যেহেতু রেডি আছে এই জন্য রেডিনেস অ্যালাউন্স তাদেরকে দেওয়া হয়। চমৎকারভাবে এই স্লাইডটাতে একটা জিনিস আমরা দেখলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে যখন তাদের বেসিক মিলিটারি ট্রেনিংটা করা থাকে তখন তাদের যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন হয়, এই অ্যাডমিশনের সময় ওই স্কোর, বেসিক মিলিটারি ট্রেনিংয়ের স্কোর এবং ব্যাচ এটা যদি উপস্থাপন করা হয় তাহলে তাদের অ্যাডমিশন প্রসেস ইজিয়ার হয়ে যায় এবং অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফি কমায় দেওয়া হয়। সুতরাং আমাদের দেশে এটা করা যায় কি করা যায়? এইটা একটা খুব চমৎকার জিনিস। আপনার যখন বেসিক মিলিটারি ট্রেনিং করা থাকবে তখন একটা সুবিধা হলো কি, বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, বর্ডার গার্ড এবং পুলিশ এই জায়গাগুলোতে আপনার ওই ট্রেনিংয়ের যে স্কোর থাকবে তার প্রেক্ষিতে যারা আপনার ট্রেনার, আপনাদের ট্রেনার হবে হচ্ছে আমাদের দেশের অবসরপ্রাপ্ত সেনা সদস্য যারা, তাদের রিকমেন্ডেশন যদি থাকে তাহলে ওইসব জায়গায় কিন্তু আপনার চাকরি পাওয়াটা সহজতর হবে। একটা ছেলে 2 বছর ধরে ট্রেনিং করতেছে, বিএমটি ট্রেনিং অথবা 6 মাস ধরে গ্যাপে ট্রেনিং করতেছে, তারপরে সে 195 পাইছে, এই ছেলেটা বিলকুল বাংলাদেশ সেনাবাহিনীর একটা সৈনিক হতেই পারে না? তার যদি রেকমেন্ডেশন থাকে তাহলে আর্মিরও একটা সুবিধা। কি সুবিধা? আর্মির যে পুরো রিক্রুটিং প্রসেস আছে লম্বা, সেখানকার 120 জন তো সে সরাসরি বিএমপি থেকে নিতে পারে, তারা নষ্ট করলো। এটা একটা উইন-উইন সিচুয়েশন। এবার আসছে হচ্ছে কর্পোরেট জব, প্রাইভেট সেক্টরে। সবাই তো আর ফোর্সে আসবে না, কিন্তু প্রাইভেট সেক্টরে যাবে। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ লেবার ল অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানের 8% কর্মীকে ফার্স্ট এইড কেনার সম্পন্ন হতে হবে এবং 8% কর্মীকে আগুন নিবানোর ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
সুতরাং এই জাতীয় ট্রেনিং আমরা আমাদের বিএমটির মাধ্যমে দিয়ে দিতে পারি। আমাদের বিএমটি ট্রেনিংটা যখন প্ল্যান করা হবে, এই বিএমটি ট্রেনিং এর ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের লোকরা এসে ট্রেনিং দেবে। এই বিএমটি ট্রেনিং কিন্তু রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের লোকজন এসে ফার্স্ট এড ট্রেনিং দেবে। সুতরাং এই সার্টিফিকেটগুলো আপনার হাতে থাকলেও তখন আপনি যখন কোনো কর্পোরেট জবে যাবেন, ইন্টারভিউতে যাবেন, তখন আপনি যখন আপনার এই সার্টিফিকেটটা দেখাবেন, তখন তারা আপনাকে অগ্রাধিকার দিবে কি দিবে না? দিবে। দেওয়ার কথা কিনা? আচ্ছা, একই সাথে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যখন এই বেসিক মিলিটারি ট্রেনিং হয় তখন আপনার কিন্তু লিডারশিপ এবং টিম ওয়ার্কের উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে। সুতরাং আমি যদি একটা কর্পোরেট অথবা প্রাইভেট কোম্পানির মালিক করি, আমি যদি একটা ইয়াং ছেলে পাই যে এই ছেলেটাকে আমি দেখতেছি বেসিক মিলিটারি ট্রেনিং করা আছে, তার মানে তার লিডারশিপের উপরে এবং টিম লিডিং এর উপরে ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, তাইলে তাকে আমি নেব কি নেব না? অবশ্যই নেব, কারণ সে রেডি আছে। এই জন্যই আপনি দেখবেন যে এরা যে হাই প্রেশার রোলগুলো ক্যারি করতে পারবে এটা বোঝার কারণে কর্পোরেটে কিন্তু তাদের চান্স অনেক বেশি। একটা মজার স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে বিএমটি ট্রেনিং করার পরে সিঙ্গাপুরে দেখা গেছে 85% তরুণ 6 মাসের ভিতরে জব পেয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই বেসিক মিলিটারি ট্রেনিং করার ফলে অ্যাডিশনাল আর কি কি সুবিধা পাবে আমাদের দেশের তরুণ? এক নম্বর হচ্ছে আমাদের দেশটা হচ্ছে, আমাদের দেশের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আমাদের দেশটা নদীমাতৃক দেশ, রাইট? আমাদের দেশে শীতকালে বরফ পড়ে পড়ে না। তারপরে আমাদের দেশের শীতকাল, আমাদের দেশের বর্ষাকাল অন্যরকম। এই যে এই সময়টাতে, বছরের এই সময়টাতে প্রচন্ড গরম থাকে এবং হিউমিডিটি থাকে। পৃথিবীর অন্যান্য দেশের আর্মি, ইভেন 1971 সালে পাঞ্জাবি সৈন্য যারা বাংলাদেশে আসছিল তারাও কিন্তু এই ওয়েদারের কারণে অনেক দ্রুত অসুস্থ হয়ে যেত। সুতরাং আমাদের এই বেসিক মিলিটারি ট্রেনিং করা যখন থাকবে, তারা কিন্তু আমাদের দেশের এই কাদা মাটি যেগুলো আছে এগুলোর সঙ্গে নিজেরা পরিচিত হবে এবং এইখানে তারা দুর্ধর্ষ একটা সেনা দল হিসেবে কাজ করতে পারবে যদি ভবিষ্যতে কখনো যুদ্ধ লাগে। পাশাপাশি আপনি দেখেন এই ট্রেনিংটা করার কারণে যখন কোনো দুর্যোগ হবে, যুদ্ধ হবে অথবা সাইবার অ্যাটাক হবে, তখন কিন্তু সাইকোলজিক্যালি আমাদের যে তরুণ সমাজ আছে তারা অনেক বেশি রেডি থাকবে। তাদের লজিস্টিক ট্রেনিং থাকবে যে বিপর্যয়ের সময়, দুর্যোগের সময় কীভাবে লজিস্টিকটা ঠিক রাখতে হয়। আর এই ট্রেনিংটা করার সময় আর্মি, নেভি, এয়ারফোর্সের সাথে আমাদের তরুণদের যেহেতু মেলামেশা হবে, সুতরাং সিভিল মিলিটারি কোঅর্ডিনেশনটা ভালো হবে। আচ্ছা, সো বাকি যে অংশটা আছে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এই জায়গায় আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করবো বেসিক মিলিটারি ট্রেনিং বা মৌলিক সামরিক প্রশিক্ষণ জিনিসটা কি, কেন এটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, কারা মৌলিক সামরিক প্রশিক্ষণ করতে পারবেন, এবং ফাইনালি হচ্ছে এখানে এই যে মৌলিক সামরিক প্রশিক্ষণটা আছে এটা কীভাবে দেওয়া হবে। ফার্স্টে যদি আমরা আসি মৌলিক সামরিক প্রশিক্ষণ কি, খুব সহজভাবে যদি আমরা বলি, মৌলিক সামরিক প্রশিক্ষণ হচ্ছে ওই রকমের একটা প্রশিক্ষণ যেটা তরুণ সমাজকে কলেজে থাকা অবস্থায় দেওয়া হয়, যার কারণে ওই দেশে যদি কোনো দুর্যোগ হয় অথবা ওই দেশে যদি যুদ্ধাবস্থার মতো কোনো পরিস্থিতি হয় অথবা ওই দেশে যদি আসলে যুদ্ধ লাগে, তখন এই তরুণ সমাজ ওই মূল যে দেশের সামরিক বাহিনী আছে তার সঙ্গে যোগদান করে রাষ্ট্রকে সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে এবং নেশন বিল্ডিং বা রাষ্ট্র পুনর্নির্মাণে বিনির্মাণে তারাও কাজ করতে পারে। এখন এখানে শুরুতেই যে কথাটা বলতেছি যে এই বেসিক মিলিটারি ট্রেনিং এর উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা তরুণকে সৈনিক বানানো না, বরং প্রত্যেকটা তরুণকে একজন কেপেবল সিটিজেন তৈরি করা, যারা ব্যক্তিগত পর্যায়ে, স্থানীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে দেশের দুর্যোগ অথবা উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আপনারা জেনে খুশি হবেন যে বিশ্বের 49টি দেশে এই ট্রেনিং অলরেডি প্রচলিত আছে। এখানে পুরো লিস্ট দেওয়া আছে, যেমন আফ্রিকার 8টা দেশে, এশিয়ার 22টা দেশে, ইউরোপের 12টা দেশে, সাউথ আমেরিকার 4টা দেশে এবং নর্থ আমেরিকার 1টা দেশে এই ট্রেনিং অলরেডি চলছে। তাহলে ওইসব দেশে যেহেতু চলতেছে, আমাদের দেশে বাইমা অনেকেটা বলার চেষ্টা করে যে সামরিক প্রশিক্ষণ দিলে পরে লোকজনের ভিতরে অপরাধ প্রবণতা বাড়বে। পরিসংখ্যান বলছে যেসব দেশে সামরিক প্রশিক্ষণ, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আছে, তাদের দেশে ক্রিমিনাল অফেন্স কম। সুতরাং প্রশিক্ষিত একজন সৈনিক কখনো ক্রিমিনাল হতে পারে না, প্রশিক্ষিত একজন তরুণ কখনো ক্রিমিনাল কাজ করতে পারে না। এটি হচ্ছে আমাদের একটা বড় পাওয়া। একটা জায়গায় আমরা এখনই ক্লিয়ার করে
বিএমটি মানে হচ্ছে বেসিক মিলিটারি ট্রেনিং বা মৌলিক সামরিক প্রশিক্ষণ, আর সিএমএস মানে হচ্ছে কম্পালসারি মিলিটারি সার্ভিস। বিশ্বের কিছু কিছু দেশ আছে যেসব দেশে আপনাকে বাধ্যতামূলক 1 বছর আর্মি ট্রেনিং নিতে হয়, আরও 1 বছর আপনাকে চাকরি করতে হয়। আমাদের বাংলাদেশের জন্য ওইটা এই মুহূর্তে প্রয়োজন নাই। আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মৌলিক সামরিক প্রশিক্ষণ। যেই সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা পরিকল্পনা করছি 6 মাসে ভাগে ভাগে ছোট ছোট প্যাকেজে আমরা আমাদের তরুণদেরকে সহনীয়ভাবে আস্তে আস্তে রেডি করব। প্রশ্ন হচ্ছে কেন আমাদের দেশের তরুণ যারা আছে তাদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণের দরকারটা কি? প্রথম দরকার হচ্ছে পৃথিবীতে যতগুলো দেশ আছে তার ভিতরে আমরা 7 নম্বরে আছি। আমাদের দেশে এত বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রতি বছরই আমাদের দেশে বন্যা হয়, প্রতি বছরই আমাদের দেশে ঘূর্ণিঝড় হিট করে। সুতরাং আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ বেশি। এই প্রাকৃতিক দুর্যোগ যেহেতু বেশি, আমাদের প্রাকৃতিক